আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের পদার্থবিদ্যা বিভাগের আমরা মেজর অংশের বলবিদ্যার যে সাজেশনটা আছে সেটা দেখব। এটা আমাদের পরবর্তী এক্সামে কিভাবে আমাদেরকে পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে নিতে হবে, সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব। তো আপনাদের এরকম একটা খুব রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনি আমাদের জন্য পদার্থবিজ্ঞানের যে মেজর অংশগুলো আছে ফার্স্ট ইয়ারের সেগুলোর সাজেশন দেন। তো এই জন্য আমি ফার্স্টে কী করছি, নন মেজরদের সাজেশনগুলো দিয়েছিলাম। এখন আবার আমি কি করব, মেজরদের জন্য সাজেশনগুলো তৈরি করতেছি। তো আপনারা আশা করি এই সাজেশনগুলো ফলো করলে আপনারা 80% মার্ক পেয়ে যাবেন। তবে বাকিটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর। ওকে, তো আসেন আজকে আমরা একটু দেখি। আমরা এই যে বলবিদ্যা এই বিষয়টা মূলত আমরা দেখি যে 10টা অধ্যায় রয়েছে আমাদের। এই 10টা অধ্যায়ের মধ্যে 10টাই পড়তে হবে না, কারণ এখানে 2-3টা চ্যাপ্টার আমরা বাদ দিয়ে দেব। তার মধ্যে হচ্ছে চ্যাপ্টার 2 আমরা বাদ দিয়ে দেব এবং বাকি আরও 3টা আমি বাদ দেব, সেটা দেখাচ্ছি। তো এখন দেখুন আমরা কি করব। আমরা প্রথমেই যেই অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের হাতে তো সময় কম থাকে, কারণ আমরা মোটামুটিভাবে পরীক্ষার কাছাকাছি আসলে আমরা পরীক্ষার প্রস্তুতি নেই। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমরা ভেক্টর বীজগণিত এই অধ্যায়টা আমরা সিলেক্ট করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন মিস হবে না। ওকে, এখান থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হবে না এবং আপনি এখান থেকে ধরে নিতে পারেন আপনার ক মার্কে মানে ক বিভাগের জন্য প্রশ্ন থাকবে, খ বিভাগের জন্য প্রশ্ন থাকবে এবং গ বিভাগের জন্য প্রশ্ন থাকবে। ওকে, আপনি ধরে নিতে পারেন যে ভেক্টর বীজগণিত থেকে আপনার মূলত মোটামুটি একটা ভালো মার্ক আপনি কমন পাবেন। অর্থাৎ বড় প্রশ্ন যদি একটা থাকে এবং তার থেকে কিন্তু গাণিতিক সমস্যা থাকবে, হ্যাঁ, ম্যাথও থাকবে, এখান থেকে কিন্তু ম্যাথও থাকবে। তার মানে প্রায় একটা ভালো একটা মার্ক আপনার কিন্তু প্রথম অধ্যায় থেকেই কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই ভেক্টর বীজগণিত সম্পর্কে যা যা আছে অধ্যায়ের মধ্যে সবগুলোই মোটামুটিভাবে বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন। এতে করে কি হবে, আপনার যেই প্রশ্নই দেখ আপনি এটা মিস করবেন না, আপনি এটা ইজিলি সহজেই পেরে যাবেন। ফলে আপনার পরীক্ষায় মার্ক খুব তাড়াতাড়ি তুলতে পারবেন। এখানে ম্যাথের যেই অংশটা, এই ম্যাথের অংশটা কিন্তু আপনার বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার স্যার সিরাজুল ইসলামের বই আছে, অর্থাৎ এটা কবির পাবলিকেশনের বই। এখানে কিন্তু অনেক ভালো ভালো ম্যাথ দেওয়া আছে প্রথম অধ্যায়ের জন্য। হ্যাঁ, ভেক্টর বীজগণিতের জন্য খুব ভালো ভালো ভেক্টরের অঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকে আপনারা কিছু ম্যাথ আপনি করতে পারেন। তারপরে আপনারা অনেকেই সাজেশন বই কিনা থাকেন, যেমন আপনার ব্যতিক্রমী বই, সেখানেও কিন্তু আপনার এই অনেকগুলা 5-7টা 7-8টা 9টা 10টা 12টা 15টাও অঙ্ক গাণিতিক সমস্যা দেয়া থাকে। হ্যাঁ, আপনার সেখান থেকে সবগুলো অঙ্কই করে নেবেন, মানে অঙ্ক যতটা দেওয়া থাকে সবই করবেন, কারণ অঙ্ক করতে আপনার কোনো বেশি একটা মানে কষ্ট করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাবে যেটা ধরেছি সেটা হচ্ছে 10 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, আমি কিন্তু একের পরে 10 লিখছি, 6, 4, 5, 3, মানে এগুলো কিন্তু আমি কিভাবে লিখি যে আপনি প্রায়োরিটি দিবেন কাকে, এই 10টা অধ্যায়ের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সেই অনুযায়ী আমি সাজাই। প্রথমে আপনি ভেক্টর বীজগণিতকে প্রায়োরিটি দিয়ে প্র্যাকটিস করলেন, আপনার এই অধ্যায় শেষ। তারপরে আপনি 10 নাম্বার অধ্যায়ে চলে যাবেন, সেটা হচ্ছে ঘূর্ণনজনিত গতিবিদ্যা। এখন ঘূর্ণনজনিত গতিবিদ্যায় সেম আপনি ক, খ, গ এবং ম্যাথ এই 4টা টপিকের মতো থেকেই আপনি প্রশ্ন পেয়ে যাবেন। আশা করি আপনি এই 4টা টপিক থেকেই প্রশ্ন পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে ভেক্টর বীজগণিতের মতো এই ঘূর্ণনজনিত গতিবিদ্যাকে আপনি খুব ভালোভাবে এটাকে আয়ত্ত করতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা এটাকেও 3 স্টারে রাখলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা দেখব। কাজ শক্তি ক্ষমতা কিন্তু আমরা অনেক করেছি না, আমরা 9-10-এ করেছি, তারপরে ইন্টারে করেছি, আবার আমরা এখন অনার্সেও এই অধ্যায় পড়তেছি। তো আশা করি এখান থেকে আপনারা প্রশ্ন আসলে পারবেন। এটাও মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট অধ্যায় বলা যায়। এখান থেকে আপনার এই ক, খ, গ অথবা ম্যাথ যে কোনো 3টা আপনি পাবেন, আপনি যে কোনো 3টা পাবেন। হয়তো দেখা যাচ্ছে যে ক অংশ থেকে পাচ্ছেন, গ অংশ থেকে পাচ্ছেন, ম্যাথ পাচ্ছেন, অথবা ক, খ পাচ্ছেন আর ম্যাথ পাচ্ছেন, এরকম মানে মিক্স করে পাবেন। তবে এই
জন্যই আমরা এই কাজ শক্তি ক্ষমতাকে কি করেছি, আমরা ইম্পর্টেন্ট হিসাবে রাখছি। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, আমাদের আছে বস্তু কণার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি। একটা বস্তু সে কিন্তু দ্বিমাত্রিক গতি মানে তলে যেভাবে গতিশীল থাকে, ত্রিমাত্রিক তলে কিন্তু একইভাবে গতিশীল থাকে না। অর্থাৎ এই ব্যাপারগুলো নিয়ে যেই স্টাডি সেটা হচ্ছে এই চতুর্থ অধ্যায়ে। এই চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট কিন্তু মোটামুটি, এই জন্য আমরা এটাকেও কি করেছি, আমরা এটাকেও এটা 2 স্টারই দিব, আমরা ইম্পর্টেন্ট হিসাবে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, পঞ্চম অধ্যায় আছে বল ও গতি। আচ্ছা, বল সম্পর্কে এবং গতি সম্পর্কে তো আমরা 9-10-এ পড়েছি, ইন্টারেও পড়েছি, তো আশা করি এটা সবার একটা দখলে আছে, এটা অতটা একটা সমস্যা হবে না। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকেও আপনি কি পাবেন, প্রশ্ন পেয়ে যাবেন, ক, খ, গ অথবা ম্যাথ অংশ থেকে যে কোনো 3টা আপনি পাবেন। এখানে 4টা টপিক থেকে যে কোনো 3টা পেতে পারেন, ভাগ্য ভালো থাকলে 4টেই পেয়ে যাবেন অথবা 2টাও পাবেন শিওর। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, তৃতীয় অধ্যায় কণার একমাত্রিক গতি। দেখুন, আমরা কিন্তু উপরে বস্তু কণার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতি নিয়ে কথা বলছি। এখন একমাত্রিক গতি থেকে কি হয়, একমাত্রিক গতি থেকে মাঝে মধ্যে এরকম একটা প্রশ্ন আসে, ক মার্কের একটা দিতে পারে, হ্যাঁ এটা 50% চান্স দিতেও পারে, নাও দিতে পারে ক মার্কের থেকে, কিন্তু খ মার্কে একটা প্রশ্ন 90%-এর উপরে দেওয়া থাকে, অথবা গ মার্ক থেকে একটা প্রশ্ন 90% সম্ভাবনার মধ্যে থাকে। ফলে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, একবারে এটা ছেড়ে দেওয়া যায় না, এই অধ্যায়টা এখান থেকে প্রশ্ন আসে, মানে এখান থেকে প্রশ্নটা এরকম আসবে, হয় খ থেকে একটা আসবে, না হলে গ থেকে একটা এসে পড়বে। হ্যাঁ, আর ক থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ ক মার্কে তো সম্ভাবনা আছে 50%-এর জন্য দিয়ে রাখছি, থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে খ এবং গ এটার থেকে, এই দুইটার থেকে যে কোনো একটা আসে, হয় দেখবেন আপনি খ বিভাগে একটা প্রশ্ন দিয়ে দিছে, আর অথবা গ বিভাগে একটা প্রশ্ন দিয়ে দিছে। আর এখানে এই অধ্যায় থেকে কিন্তু মনে হয় বেশি একটা ম্যাথ আসে না, ম্যাথ তারপরও আপনারা, এটা আমি 50% দিয়ে রাখলাম, আপনার সময় সুযোগ বুঝে কয়েকটা ম্যাথ আপনি চাইলে করে নেবেন, ফলে আপনারই এটা সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা একমাত্রিক গতিকে আমরা ইম্পর্টেন্টের কাতারেও রাখলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, একটা কেউ যদি এই প্রথমের 6টা অধ্যায় বলবিদ্যার জন্য 1, 10, 6, 4, 5, 3 এই 6টা অধ্যায় যদি কেউ করে, সে আশা করি 80% মার্ক এখান থেকেই কমন পাবে। এখন 80 মার্কের মধ্যে আপনি 80 মার্ক কমন পাইলে তো যদি 2-1টা আপনি অঙ্ক প্রশ্ন ছেড়ে দেন, তাহলে তো আর আপনার এ প্লাসটা থাকে না। তাই কি করতে হবে, আপনাকে আরেকটু অ্যাডভান্স থাকার জন্য কি করবেন, আপনি এই 6টা অধ্যায় পড়ার পরও আপনি এই যে 7, 8 এবং 9, এই 7, 8, 9 থেকে কি করবেন, আপনি ম্যাথের অংশগুলো দেখবেন, কি ম্যাথগুলো ভালো করে করবেন, যেগুলা ওই যে সূত্র বসায় দিয়ে মান বসায় দিলে হয়ে যায়, এই ম্যাথগুলো করবেন। আর যেমন গ বিভাগের জন্য বড় প্রশ্ন থাকে, মনে করেন কণা ব্যবস্থা, এটার মধ্যে একটা প্রশ্ন আছে, শুধু অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, অনেকবার আসছে, এই প্রশ্নটা আপনি করে নেবেন। অথবা বস্তুর সংঘর্ষ, এখান থেকে দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন আপনার 14, 16, আপনার 18 এরকম আসছে, তখন ওই প্রশ্নটা আপনার করে নিতে হবে একটা। অর্থাৎ এখান থেকে বেশি প্রশ্ন পড়তে হবে না, একটা অথবা আপনার 2টা করে প্রশ্ন সিলেক্ট করে নেবেন, এখান থেকে একটা অথবা 2টা বড় প্রশ্ন সিলেক্ট করে নেবেন, আর খ বিভাগের জন্য একটা করে প্রশ্ন এখান থেকে পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনি একটু অ্যাডভান্সে থেকে গেলেন, কি হলো, আপনার 80% প্লাসের অ্যাডভান্সে থেকে গেলেন, ফলে আপনার কিন্তু এই বলবিদ্যায় এ প্লাস আসার সম্ভাবনা খুবই বেশি, বা থাকলো বা বেড়ে গেল। হ্যাঁ, ফলে আপনার পরীক্ষায় কনফিডেন্স লেভেল থাকবে হাই, এবং আপনার প্রশ্ন দেখলে আপনি ঘাবড়ে যাবেন না। আর যেটা বিষয় হচ্ছে এখানে বলবিদ্যার জন্য যে টিপসটা, সেটা হচ্ছে টিপসটা হচ্ছে এরকম যে, ভাইয়া আপনারা তো যারা এবার ফার্স্ট ইয়ার আছেন, তারা কিন্তু এখনও ফাইনাল দেন নাই। অনার্সের যারা পদার্থবিজ্ঞান আছেন তাদেরকে বলতেছি আমি, তারা আপনারা তো ফাইনাল দেন নাই, তো সেক্ষেত্রে ফাইনালি কি হয়, মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অনার্সের ফিজিক্সটা কিন্তু একটু অন্য ধাঁচের আর কি। যেমন এইচএসসির সাথে আপনার অনার্স বা বিএসসি অনার্স লেখা দিলাম আমি। আচ্ছা, এইচএসসি এবং বিএসসির ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম না। হ্যাঁ, এখানে কিন্তু
একটু ডিফারেন্ট টাইপের। ব্যাপারটা কি আমি বলি আপনার, যেমন এখানে আমি বলতেছি যে গাণিতিক অংশ ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু আমরা এইচএসসিতে থাকতে অনেক করছি, পুরা যেমন একবারে ফাটায় ফেলছি। হ্যাঁ, কারণ কেউ ঢাকা অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, কেউ বুয়েট, কেউ চুয়েট, কুয়েট, রুয়েট ইত্যাদি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য এইগুলো মানে মানে ব্যাখ্যা সহ শর্টকাট বিভিন্ন থেকে আমরা এগুলো দেখছি। ইভেন অনেকে 10 মিনিটস স্কুল থেকেও ভিডিও দেখছেন, আমি নিজেও দেখছি। তো এইগুলো থেকে কিন্তু আমরা অনেকে কি করছি, অনেক প্রচুর ম্যাথ করছি। যেমন রাতুল ভাই কিন্তু আমার খুবই ফেভারিট। তো রাতুল ভাইয়ের ফিজিক্স ক্লাসটা আমার খুবই মজা লাগে। ওনার মানে কার্টুন দিয়ে যে বোঝানোর দক্ষতাটা, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, এখন ম্যাথের যেই ব্যাপারটা, এটা কিন্তু আমাদের এইচএসসিতে থাকতো। আমাদের কিন্তু থিওরি থাকতো না। হ্যাঁ, যেমন ধরেন এফ সমান এম এ, এফ সমান এম এ, এই যে সূত্রটা, এটাকে আমি ভেক্টর চিহ্ন এখানে দিই নাই মনে করেন। এই সূত্রটার প্রমাণ আমাদের চাই অনার্সে, কিন্তু আমাদের এইচএসসি বা এসএসসিতে আমরা কি করতাম, আমাদেরকে বস্তুর ভর দেওয়া থাকতো, ত্বরণ দেওয়া থাকতো, আমরা বলের মানটা নির্ণয় করে দিতাম যে এত নিউটন, সাপোজ 10 নিউটন, অ্যান্সার দিয়ে দিতাম। আমাদের অঙ্ক কিন্তু এরকম আসবে না। এরকম আসবে, হ্যাঁ, খুব কম আসবে। যেমন 20 মার্কের মতো একটা মানে এখানে বোর্ডটা একটু হিজিবিজি হয়ে গেছে। যেমন ম্যাথটা কয় মার্কের আসবে দেখেন, এই বলবিদের টোটালের যদি হিসাবটা করি আমি, আপনার 20 মার্ক মানে সব অধ্যায় মিলে আপনার 20 মার্কের মতো থাকবে ম্যাথ অংশ। হ্যাঁ, মানে ম্যাথ থেকে 20 মার্ক আপনি ম্যাথ থেকে পাবেন, আর 10 পাবেন ক বিভাগ থেকে, 10 পাবেন ক বিভাগ থেকে, তাহলে 30 এখানে চলে গেল। আর আপনার যেহেতু পরীক্ষা 80-তে, সেক্ষেত্রে আপনি 50 মার্ক পাবেন থিওরি থেকে, থিওরি। হ্যাঁ, থিওরি টাইপের প্রশ্ন আসবে, মানে আপনার এই প্রতিপাদন টাইপের প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে, আপনার এতগুলো অধ্যায় থেকে আপনি কয়টা প্রতিপাদন মনে রাখবেন ভাইয়া? আর এমনি পরীক্ষার মধ্যে সবাই একটা টেনশনে থাকে, এক্সট্রা একটা প্রেশারে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের টিপসটা দিতে চাই আমি, সেটা হচ্ছে আপনি এই যে প্রথমে এই 6টা অধ্যায় টার্গেট করবেন, তার মধ্যে তো আমি 3 স্টার দিয়ে দিছি, এই দুটাকে আগে এত সুন্দর করে পড়বেন যাতে এখানে যতটা থিওরি আছে সেই থিওরিগুলো আপনি কীভাবে পড়বেন, বুঝে বুঝে, লাইন টু লাইন ধরে ধরে বুঝে বুঝে। প্রথমে আপনি এটা তো বইয়ের হেল্প নেবেন, বই গাইড আপনার যা যা ম্যাটেরিয়ালস আছে তাদের থেকে হেল্প নেবেন। এটা সুন্দর করে নোট করবেন। হ্যাঁ, সুন্দর করে নোট করলেন, নোট করে আপনি ফার্স্টে এটা করলেন, বুঝে বুঝে নোট করলেন। তারপরে কি করবেন, আপনি আরেকটা নতুন খাতা নেবেন বা পেজ নেবেন, পেজ নিয়ে আবার এই থিওরিটা, ধরেন 1 নম্বর থিওরিটা আবার আপনি একটু দেখে দেখে লিখবেন। দেখে লেখার পরে পরের বার আবার আপনি কি করবেন, এটাকে না দেখে লেখার ট্রাই করবেন। না দেখে, হ্যাঁ, দেখা যাবে না, না দেখে আপনি এটা লিখবেন। পরবর্তীতে যদি আপনি না দেখে লিখতে চান, তখন আপনি একটা সমস্যা ফেস করবেন। সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি অর্ধেক লেখছেন আর অর্ধেকে পরের লাইনটা আপনি ভুলে গেছেন। তখন আবার পেজটা আপনি এখান থেকে দেখে নেবেন কি আছে, তারপরে ওইটা লেখলেন, আবার অফ করে রাখবেন, আবার না দেখে লেখার ট্রাই করবেন। তারপর আবার একটু যদি ভুলে যান আবার দেখবেন, এরপর আবার কি করবেন, আবার না দেখে লিখবেন, আবার না দেখে লেখার ট্রাই করবেন। এবার যদি আপনি না দেখে লিখতে পারেন সম্পূর্ণ, তারপর আরেকবার করবেন, তারপর কি করবেন, আরেকবার না দেখে লিখবেন। যদি এবার হয়ে যায়, তার মানে আপনি বুঝবেন এই থিওরিটা আসলে এবার আপনি পারবেন। তাহলে ব্যাপারটা কি, আপনি আগে এটা নোট করবেন একটা, যে আপনি এইটা যদি পরীক্ষায় আসে আপনি কি কি ইকুয়েশনগুলো কীভাবে সাজায় লিখবেন পরীক্ষায়, এটা আগে লিখবেন, একটা নোট করবেন। সেই নোটটা একবার দেখে লিখবেন, একবার দেখে লিখবেন। হ্যাঁ, ধরেন আমি এটা নোট করলাম, এটা একবার দেখে লিখলাম, এটা একবার দেখে লিখলাম, সেটা না দেখে লিখলাম। আমার এখানে একটু না দেখে লেখার মধ্যে আবার কি আছে, 50% আমি দেখে লিখছি, 50% না দেখে লিখছি, এরকম হিসাব। তারপর এবার আমি একবার না দেখে লিখছি, আরেকবার আমি কনফার্ম হওয়ার জন্য না দেখে লিখছি। এইবার দেখেন একটা অঙ্ক আপনি কয়টা ধাপে করলেন, এটা তো ফার্স্টে নোট করলেন, আপনার মাথায় কিন্তু কিছু থিওরি তথ্য গেল, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তার মানে আপনাকে প্রত্যেকটা থিওরি 5 বার করে লিখতে হইব, লেখার হিসাব করলে 5 বার করে লিখতে হইব ভাইয়া। তাইলে আপনি এই বলবিদ্যা A+ পাবেন। আর অনাথায় আপনার ব্রেন যদি সুপার পজিশন হয়ে থাকে তাহলে ভাই আপনি পাইতে পারেন। তবে আমি ভাই মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট, তো আমি দেখতাম যে এই সমস্যাটা ফেস হইতো আমার। আমি ইকুয়েশন মাঝে মধ্যে দেখতাম যে এখানে কি এটা হবে না এটা হবে, এখানে কি আলফা হবে না বিটা হবে, এখানে কি সামসন চিহ্ন আছে কি নাই, এখানে কি উপরে ডট হবে না, এখানে কি কোনটা কি হবে,
নাকি এখানে কি ভেক্টর চিহ্ন হবে কিনা, অনেক ব্যাপার আছে ভাই। ফিজিক্স তো খুব ইজি না, একটু টাফ সাবজেক্টই অনার্সের ক্ষেত্রে। তো আপনারা, আমি এই টিপসটা দিলাম, এই টিপসটা আমি ইউজ করি, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের অঙ্কগুলো আর ভুল হবে না। হ্যাঁ, নাহলে আপনারা কিন্তু এই ফেসটা, মানে এই সমস্যাটা ফেস করেন পরীক্ষাতে। কারণ অনার্স ফার্স্ট ইয়ার তো আপনারা বুঝবেন না জিনিসটা, আপনারা তো করবেন একবার দুইবার করছেন, আপনি ওকে আমি তো এটা পারছি, পরে পরীক্ষার হলে দেখবেন আপনার কনফিউশন লাগতেছে, আমার কি সমীকরণ এইটা হবে, এই লাইনের পর এইটা নাকি ওইটা। কারণ এটা তো ম্যাথ না, এটা ফিজিক্সটা এমন একটা জিনিস, এটা ম্যাথ আর বিজ্ঞান দুইটারে কম্বাইন করা জিনিসটা, সাবজেক্টটা পদার্থবিজ্ঞানটা। এই জন্যই সমস্যা। আর ম্যাথ তো আপনার একটা সূত্র ধরে ফেললে পরের লাইন ইজিলি আইসা পড়তেছে, কিন্তু এটা তো এরকম না, একটা সূত্র অর্ধেক করলেন, পরে আবার দেখবেন ভরের আপনার নিউটনের সূত্র নিছে, পরে আবার কেপলারের সূত্রে গেছে গা, কেপলারের দিকে আবার আপনার ভরবেগের সূত্রে গেছে গা। তো এইগুলো তো একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আশা করি আপনাদের এই টিপসটা হয়তো ভালো লাগবে। আর ভালো না লাগলেও আমাকে বলতে পারেন কমেন্টে, তাহলে আমি আর পরবর্তীতে এরকম দিব না, আপনাদের শুধু আমি সাজেশনটাই দিয়ে দেবো। কারণ এটা তো টিপসগুলো তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই দেয় সবাই, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি দিয়েছি। আর আপনাদের এই সাজেশনগুলো কেমন লাগতেছে, আপনার কি পরবর্তীতে আপনার অন্য সাবজেক্টগুলোর সাজেশন চান কি না, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাই। ওকে, তার মানে সবাই এখন ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।